গুড মর্নিং বাবা। মর্নিং। আজকে খুব সুন্দর কালারফুল কিছু আঁকা নিয়ে বসেছ, একটু এই কালারফুল আঁকাগুলো সম্বন্ধে কিছু বলো। হ্যাঁ, আজকে আমার পুরনো আঁকাগুলোকে নিয়ে একটু বসেছিলাম। তার মধ্যে কিছু আমি রং করিনি, সেগুলোকে কিভাবে রং করব। আসলে আমি আমার জীবনের শেষ দিকে, অর্থাৎ 2022 থেকে আমি আঁকাটা শুরু করেছি। প্রথাগতভাবে আমি আঁকা শিখিনি কারোর কাছে। ছোটবেলায় টুকটাক আঁকতে পারতাম, কিন্তু সময়কে কাটাবার জন্যে, নিজেকে একটা জায়গায় আটকে রাখার জন্য আমার লেখা পড়ার পাশে কিছুক্ষণ আমি আঁকি। এই আঁকাটা মানে কি এলো, আমি কিছু পৌরাণিক চিত্রকলা সেগুলো নিয়ে পড়াশোনা করতে গিয়ে আমি দেখলাম ভারতীয় যে চিত্রকলাগুলো আছে তখনকার দিনে, যেগুলো বিভিন্ন উপজাতির মাধ্যমে গড়ে উঠেছে সারা ভারতবর্ষে, সেই চিত্রকলাগুলোর একটা কিন্তু ঐতিহ্য আছে। নানান ধরনের চিত্রকলা, ওয়েরলি আছে, সৌরা আছে, পিচুয়াই আছে, মধুবনী আছে। আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে মিথিলা আর্ট। এটা আবার মধুবনী চিত্রকলা নামে পরিচিত। এই মিথিলা আর্ট বা মধুবনী চিত্রকলা হলো বিহারের একটা ঐতিহ্যপূর্ণ উপজাতীয় চিত্রকলা। মধুবনী নামে বিহারের অঞ্চলে এই চিত্রকলা দীর্ঘদিন ধরে বিভিন্ন মানুষের তাদের বংশ পরম্পরায় চলে আসছে একটা ঐতিহ্যপূর্ণ দিক নিয়ে। এই চিত্রকলাটা কথিত আছে যে জনক রাজা, আমরা রামায়ণের দিকে চলে গেলে বাল্মীকির রামায়ণে জনক রাজা তার মেয়ে মানে সীতা দেবীর বিয়ের সময়তে তার যে রাজপ্রাসাদের দেওয়ালে তার বিভিন্ন শিল্পীদের দিয়ে এই শিল্পকলা চিত্রণটা শুরু করেছিলেন। তারপর থেকেই নাকি ওই অঞ্চলে যারা মানুষজন, বিশেষ করে মহিলারা, এই চিত্রের সাথে, এই চিত্রশিল্পের সাথে ওতপ্রোতভাবে জীবনকে জড়িয়ে নিয়েছিলেন। তাদের মা, ঠাকুমা, মেয়ের মধ্যে দিয়ে বংশ পরম্পরায় মহিলাদের মধ্যে দিয়েই এই চিত্রকলা প্রবাহিত হয়ে আসছে। এখন 1934 সালে যে উইলিয়াম আর্চার নামে একজন ইংল্যান্ডের ভদ্রলোক আমাদের এদেশে এসেছিলেন, তার চোখে প্রথম এই চিত্রকলা চোখে পড়ে। তার আগে এই চিত্রকলার প্রসার হতো না। এগুলো ছিল ওই মিথিলা অঞ্চলের গ্রামীণ মানুষের বাড়ির দেওয়ালে বা উঠোনে এইগুলো আঁকা হতো। কখন আঁকা হতো? এগুলো বিশেষত আঁকা হতো তাদের বিভিন্ন পূজা পার্বণ বা উপনয়ন অথবা বিয়ে অথবা অন্নপ্রাশন, এই সব সময়ে এই চিত্রগুলো আঁকা হতো। এগুলো মূলত ছিল পৌরাণিক কাহিনীর ওপর ভিত্তি করে ছিল। আর কিসের ওপর ছিল? ছিল বিয়ের যে বিভিন্ন অনুষ্ঠান, বর বউয়ের মালা বদল, বউ প্রতিগৃহে যাচ্ছে যখন পালকিতে চড়ে, তার চিত্র ছিল। আর কি থাকতো? অন্য সময় থাকতো বিভিন্ন প্রকৃতিকে নিয়ে চিত্র। প্রকৃতিই তখন দেবতা। সেই প্রকৃতির মধ্যে গাছ পালা, বিভিন্ন রকম পশু পাখি, বিশেষ করে হাতি ওদের একটা শিল্পের মধ্যে বহু জায়গায় হাতিকে দেখা যায়, পাখিকে দেখা যায়। বিভিন্নভাবে এইগুলো তাদের জীবনযাত্রার মধ্যে দিয়ে প্রতিফলিত হয়েছে। তারপর কি হলো, এটা জি আর্চার উইলিয়ামস এটা করার পরে উনি বিদেশে এটাকে একটু প্রচার দিয়েছিলেন। তখন কিছুটা এর প্রচার বাইরে এলেও সেভাবে এটা আরো প্রসারিত হয়নি, কিন্তু একদম মানুষের অগোচরে যেটা ছিল সেটা কিছুটা সামনে এসছে। 1967 সাল নয়, 66 সাল
তখন একটা ভয়াবহ দুর্ভিক্ষ হয়েছিল বিহারে, উত্তরপ্রদেশে। সেই দুর্ভিক্ষের সময় বাংলাতেও হয়েছিল। সেই সময়ে কি হলো, এখানকার তো মূলত গ্রামীণ মানুষরা এটা করত, তাদের চাষবাস নষ্ট হয়ে গেল। তখন তারা এগুলো তোমার সরার ওপর, মাটির সরায় এঁকে, মাটির পাত্রের গায়ে এঁকে বিক্রি করে কিছু উপার্জনের চেষ্টা করছিল। এর ফলে এই যে প্রচেষ্টা, এটা খানিকটা বাণিজ্যিকরণ হলো এবং তারা দেখলো এখান থেকে কিছু টাকা পয়সা আসছে এবং তার ফলে কিছু মানুষ এই ব্যবসায়িক দিকে চলে এলো। তারপরে তো কিছু শিল্পীর চোখে পড়লো। অনেকেই হয়তো জানেন লীলা দেবী, গঙ্গা দেবী, গীতা দেবী, সীতা দেবী, তারপরে আরেকজন ছিলেন গায়ত্রী দয়াল, নাম নিশ্চয়ই শুনে থাকবেন। বিদেশে বিভিন্ন জায়গায় এই মধুবনী চিত্রকে বিভিন্ন কাপড়ে এঁকে, বিভিন্ন পটে এঁকে, বিভিন্ন মাটির পাত্রেতে এঁকে সেগুলো বিপণন করেছেন, প্রসার করেছেন। এখন বিশ্বের বাজারে এই মধুবনী চিত্র বিশেষভাবে সমাদৃত। শুধু বিশ্বের বাজারে নয়, এখন আমরা ঘর সাজাতে এই মধুবনী চিত্র দেওয়ালে এঁকে আমরা সাজিয়ে রাখি। আপনারা দেখবেন এখন আমাদের যে পাঞ্জাবিগুলো তৈরি হয়, সে পাঞ্জাবির গায়েতে কিছু শিল্পী, বাঙালি শিল্পী নকশা করেন। আমাদের যে বটুয়া হয়, যে হাত ব্যাগ হয় মেয়েদের, তার গায়েতে করা হয়। এখন এই মধুবনী চিত্র বিভিন্ন জায়গায় বিশেষভাবে সমাদৃত হয়েছে। আমি এখানে কিছু আমার আঁকা দেখাচ্ছি, যেগুলোর মধ্যে এই মধুবনী চিত্রের কিছু বৈচিত্র্য আপনারা খুঁজে পাবেন। এই যে ছবিটা, এটা একটা সামাজিক চিত্র। এতে দেখা যাচ্ছে দুজন বউ কলসি করে জল নিয়ে যাচ্ছে এবং এরা খুব উজ্জ্বল রং ব্যবহার করে। আমি এখানে চেষ্টা করেছি সেইটা কিছু করার। আচ্ছা, এবার একটা দেখুন, আর একটা দেখাচ্ছি। এই ছবিটা আমার কাছ থেকে অনেকে, আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকি, অনেকেই এটা চেয়েছেন। এখানে রান্না করছে কিছু গ্রামের মানুষরা। আমি এখানে কিছু ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের পাশে ডিপ কালার এরকম ব্যবহার করেছি। ওরা কিন্তু এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা বেশি ব্যবহার করে না, ওরা সেখানে উজ্জ্বল কিছু রং ব্যবহার করে। এখানে কিছু আমি বৈচিত্র্য এনেছি। এখানে আছে হাতি, এখানে হাতি দেখাচ্ছে। ওদের হাতি ভীষণ প্রিয়, প্রজাপতি, গাছপালা। এখানে দেখুন অনেকগুলো হাতি আছে, আমি সেগুলো বিভিন্ন কালার দিয়ে চেষ্টা করেছি। আর একটা হাতি, এটা ক্যালেন্ডারের জন্য একজন নিয়েছিল, সংগ্রহ করেছিল এই হাতিটা, সেটা আমি দিয়েছি। এবার আমি একটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে বিয়েতে ডুলি করে বউ যাচ্ছে। এটা খুব রিসেন্ট আঁকা আমার। এটা বহু আঁকা আমি অনেককে দিয়েছি বিভিন্ন গ্রিটিংস কার্ডে, সেগুলো দেওয়া হয়ে গেছে আর আমার হাতেতে কিছু নেই। আর একটা দেখাবো, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এঁকে রেখেছি, এটাতে রং দেওয়া হয়নি। কৃষ্ণ, আপনারা দেখুন এখানে কৃষ্ণকে আঁকা হয়েছে, এটা রং দেওয়া হয়নি। গাছ রয়েছে, ফুল রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। ওরা কিন্তু এই জায়গায় ওরা কতগুলো উজ্জ্বল রং ব্যবহার করে, তার মধ্যে লাল, গেরুয়া, হলুদ, সবুজ, মেটে রং, এবং প্রত্যেকটা রঙই কিন্তু প্রাকৃতিক যে জিনিস থেকে তৈরি, হয় ফুল, না হলে মাটি বা অন্য কিছু দিয়ে, কয়লা ইত্যাদি। এইটা হলো মধুবনী চিত্র সম্বন্ধে কিছু বলা। আর কিছু ছোটখাটো আঁকা আছে যেগুলো পাখি এঁকেছিলাম। এটা কতকটা ম্যান্ডেলা আর্টের ধরনের পাখি, কিন্তু এই আঁকাগুলোর থেকে এটা একটা হাতি, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, হ্যাঁ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। কিন্তু এই আঁকাগুলো হচ্ছে ওদের আসল আঁকার সাথে অনেকটা মানে মিল আছে। এবং এই মধুবনী আঁকা আমার কাছে ভীষণ প্রিয় অন্যান্য যে লোকশিল্পগুলো আছে তার পাশাপাশি। বাহ, খুব ভালো, আমরা জানতে পারলাম, অনেক কিছু জানতে পারলাম তোমার থেকে। থ্যাংক ইউ। আগামী দিনে আবার আসবো তোমার সাথে আরও কিছু ইনফরমেশন নিয়ে। খুব ভালো থেকো আর এরকম সুন্দর সুন্দর আঁকা আমাদেরকে উপহার দিয়ে যাও। থ্যাংক ইউ।